ফিনিক্স মেমোর বিশ্লেষণধর্মী আলোচনায় যারা যুক্ত আছেন তাদের সবাইকে আমন্ত্রণ। অন্তর্বর্তী সরকারের তো ১ বছর পূর্ণ হলো এই ৮ তারিখে। তো এই ১ বছরে দেশের বিভিন্ন সেক্টরে কি ধরনের পরিবর্তন হয়েছে তা যদি আমরা আলোচনা করতে চাই তাহলে অর্থনীতির কথা আসবেই। এবং অর্থনীতির কথা বলতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারের আ প্রতীকী নিদর্শন হোয়াইট পেপার বা শ্বেতপত্রের কথা যদি আমরা না বলি তাহলে আ এই এই আলোচনাটা আসলে একেবারেই আ গা আনফিনিশড রয়ে যায় আরকি। তো অর্থনীতিতে শ্বেতপত্র বলতে আমরা কি বুঝি? শ্বেতপত্র হলো একটি দেশের অর্থনৈতিক বর্তমান অবস্থা পর্যালোচনা করা এবং সেটার উপর ভিত্তি করে কিছু দিক নির্দেশনা দেওয়া এবং অর্থনৈতিক পলিসি পরিবর্তন করা। সাধারণত একটি দেশের অর্থনীতি কি অবস্থায় আছে এবং সেটি আ সেখানে কতটুকু দুর্নীতি হচ্ছে, কতটুকু কি হচ্ছে এই সবকিছু ক্যালকুলেট করতে কিছু স্বীকৃত অর্থনৈতিক মডেলিং ব্যবহার করা হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু আমাদের এই তথাকথিত শ্বেতপত্র লেখার সময় বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা বা দুর্নীতির কথা তুলে ধরতে গিয়ে এ ধরনের কোনো কিছুই ব্যবহার করা হয়নি। বরং সবকিছুই করা হয়েছে নানা ধরনের কথিত অভিজ্ঞতা, গুজব ও বিভিন্ন মানুষের সাথে করা ইন্টারভিউ, ওয়ান অন ওয়ান ইন্টারভিউর উপর ভিত্তি করে। মানে একেবারেই গোড়ায় গলদ বা মেথোডোলজিতে গলদ যেটা বলে। তো হোয়াইট পেপার এই হোয়াইট পেপারে জিডিপি, দারিদ্রতা হ্রাস কিংবা বৈদেশিক বাণিজ্য সম্পর্কে নানা সমালোচনা রয়েছে, কিন্তু তার সুনির্দিষ্ট বিকল্প কোনো উপাত্ত বা পদ্ধতি দেয়া নেই। ঋণ নীতি, ব্যাংক সংস্কার এসব ক্ষেত্রেও কথিত অস্বচ্ছতার কথা বলা হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো নীতিগত বিশ্লেষণ নেই। অর্থ পাচার নিয়ে নানা বড় বড় অঙ্ক মানুষের সামনে হাজির করা হয়েছে, কিন্তু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বা আইএমএফ যেভাবে পাচার নিরূপণ করে তেমন কোনো প্রাতিষ্ঠানিক মডেল এখানে ব্যবহার করা হয়নি। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। এই শ্বেতপত্রে বলা হয়েছে ২০০৯ সাল থেকে প্রতি বছর গড়ে $১৬ বিলিয়ন বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হয়েছে। একটু খেয়াল করবেন। প্রতি বছর ১৬ বিলিয়ন ওনারা বলেছেন, হ্যাঁ? অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মতে এই সংখ্যা প্রতি বছর ছিল প্রায় $৩ বিলিয়ন। এই সংখ্যাটাও কিন্তু অনেক বড় সংখ্যা। কিন্তু মূল প্রশ্ন হলো যখন আপনি এত বড় বড় দাবি করেন তা আপনাকে প্রমাণসহ হাজির করতে হবে। সমালোচনার মুখে এই দাবি তারা প্রমাণ করতে না পেরে পরবর্তীতে তারা শ্বেতপত্র রিভাইজ করে বলে যে পুরো ১৬ বছরে $১৮ বিলিয়ন পাচার হয়েছে, অর্থাৎ প্রতি বছর অন অ্যান অ্যাভারেজ $১ বিলিয়ন কিছু বেশি পাচার হয়েছে। এটাও কিন্তু অনেক বড় অঙ্ক। তো এটা তারা শ্বেতপত্রে রিভাইজ করেছে। তবে মজার কথা কি জানেন? এই শ্বেতপত্র আপনি এখন কোথাও খুঁজে পাবেন না। অর্থাৎ জনগণকে তারা তাদের এই ভুল হতে বের হতে দেবে না। হ্যাঁ? এখন অন্যদিকে বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন সোর্স যার মধ্যে সুইস ব্যাংকের ডেটাও আছে, বলে যে গত ১ বছরেই $২০ বিলিয়ন মতো পাচার হয়েছে। আমাদের এই ইন্টারিম সরকার থেকে স্বীকার করা হয়েছে যে এই $২০ বিলিয়ন অ্যারাউন্ড 80% সাসপিশিয়াস ট্রান্সাকশন। আমরা পত্রপত্রিকাতেও দেখেছি যে ৩০০ থেকে ৪০০ কোটি টাকার দুর্নীতি উপদেষ্টাদের এপিএসরাই করেছে। হ্যাঁ? মে মাসে ২০২৪ সালের মে মাসে একটি খবর আসে যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন বিসিএমআইএ এর মতে তার আগের ৮ মাসে শেয়ার বাজার থেকে লুট হয়েছে ৯০,০০০ কোটি টাকা। এখন তথ্য বিতর্কিত হতেই পারে, উন্নয়ন নিয়ে তর্ক হতেই পারে, কিন্তু যদি প্রমাণ বেছে বেছে হাজির করা হয় অথবা কয়েকটা কথাই বলা হয়, যদি সংখ্যাগুলো এমনভাবে ব্যবহৃত হয় তাহলে সেটা কেবল ধোঁয়াশায় তৈরি করে। তাহলে সেটা কি হলো? সেটা নীতি প্রণয়ন নয়, সেটা হলো রাজনীতি। এই শ্বেতপত্রে সেটাই করা হয়েছে। এখন দুর্নীতি যে বাস্তব সমস্যা বাংলাদেশের তা অস্বীকার করার কোনো উপায় নাই। গত সরকারের আমলেও ছিল, এখনো হচ্ছে, কিন্তু এটা হবার কথা ছিল না। কেননা নোবেল বিজয়ী ইউনূস সাহেব বলেছিলেন আমাদেরকে তিনি একটা দুর্নীতি মুক্ত দেশ দিবেন। কিন্তু ১ বছরের মাথায় দুর্নীতির যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি তা যে কোনো সময়কেই ছাড়িয়ে যায়। শুধু তাই নয়, দুর্নীতির সাথে সাথে গত ১ বছরে তারা অর্থনীতির কোমরটাও এক্কেবারে ভেঙে দিয়ে গেছে। বাংলাদেশে আপনারা মাথাপিছু আয় বলুন,
মাথাপিছু জিডিপি বলেন, বা হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স বলেন, আর অর্থনৈতিক ঝুঁকিপূর্ণতা সূচক, যে কিছুই বলেন না কেন, সবগুলো মাপকাঠিতে গত ১ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ধারাবাহিকভাবে উন্নয়নের পথে অগ্রসর হয়েছে। জাতিসংঘের অনুন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের পথেই ছিল এবং তা আন্তর্জাতিকভাবে স্বীকৃতও ছিল। হ্যাঁ? এই যে এই ব্যাপারটা নিয়ে স্বয়ং দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি বর্তমানে হোয়াইট পেপারের প্রধান লেখক, তিনি ২০২২ সালে এ সম্পর্কে কি বলেছিলেন? বাংলাদেশ সম্ভবত প্রথম দেশগুলোর মধ্যে থাকবে যা উত্তরণের সময় জাতিসংঘের ৩টি সূচকই পূরণ করবে। উনি এটা বলেছিলেন নিজের বইতে। কিন্তু দেখেন, ঠিক ২ বছর পরে এই একই অর্থনীতিবিদ দ্য ইকোনমিস্টকে বলেছেন, বাংলাদেশের দুর্নীতির গল্প নতুন নয়, কিন্তু এতটা বিস্তৃত এবং গভীর কখনো ছিল না। বছরের পর বছর রাজনৈতিক স্থবিরতা এই দুর্নীতিকে শেকড় গেড়ে বসার সুযোগ দিয়েছে। দেখুন, তিনি নিজেই কিভাবে নিজের বিপরীতে দাঁড়িয়ে গেলেন। এখন এই ধরনের গবেষক এবং অর্থনীতিবিদদের হাত দিয়ে যখন বর্তমান সরকারের শ্বেতপত্র প্রকাশ পায়, তাহলে আমরা সেটাকে কিভাবে দেখব? এই শ্বেতপত্র কি তখন আমাদের কাছে কোনো গ্রহণযোগ্যতা রাখে? রাখে না কিন্তু। তাহলে আমরা ব্যাপারটাকে এভাবে বলবো যে, উনি একটু ভয়ে আছেন এবং উনি গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য চেষ্টা করছেন। এই সরকারের কাছে হয়েই কাজ করছেন। সুতরাং এই শ্বেতপত্রে আপনি সত্যতা খোঁজার কোনো চেষ্টা করবেন না। তো বর্তমানে আমাদের জিডিপি কমে প্রায় অর্ধেকে চলে এসেছে। এখন এটা যদি আমরা আ গত সরকারের সময়ের কথা বলি, অন অ্যান এভারেজ মিনিমাম জিডিপি ছিল আমাদের ৬%, যা কখনো, কখনো আমরা ৭%, ৭.৫% বা কখনো ৮.৫% ও আমরা অ্যাচিভ করেছিলাম। এখন আমাদের বর্তমান রিয়েল জিডিপি নেমে এসেছে 3.97 এ। খুব রিসেন্টলি শুনছি এটা 3% এ নেমে আসতে পারে। তো বলা হচ্ছে ২০২০ সালের করোনা মহামারীর পরে এটাই আমাদের সবচেয়ে কম জিডিপি। হুম? করোনা মহামারীর পরে সবচেয়ে কম জিডিপি। এখন দেখেন, জিডিপি কমে গেলে কি হয়? জিডিপি কমে যাওয়া মানে হলো অর্থনৈতিকভাবে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া, একটা ইমেজ দেওয়া যে আমরা সক্ষমতা হারাচ্ছি, এবং এই সক্ষমতা হারানোর মানে হলো যাদের সাথে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি, ব্যবসা-বাণিজ্য করি, আদান-প্রদান করি, তারা আমাদের প্রতি কনফিডেন্স হারাবে, বিনিয়োগে আগ্রহ হারাবে, এবং হয়েছেও তাই। বাংলাদেশ ব্যাংকের গত ৬ অগাস্টের রিপোর্ট অনুযায়ী দেশে নেট বিদেশি বিনিয়োগ কমেছে ২৬%। দেশে বিনিয়োগ কমে যাওয়া মানে আমদানি রফতানিতে ধস নামা, এবং সেটাই হয়েছে এবং হচ্ছে। সিম্পল কথা, বিনিয়োগ কমে গেলে আপনি খুচরা ও বড় মেশিনারিজ আমদানি করতে পারবেন না, কাঁচামাল আমদানি করতে পারবেন না। এসব আমদানি করতে না পারলে আপনি রফতানিজাত পণ্য তৈরি করতে পারবেন না, অথবা আপনার রফতানিজাত পণ্য তৈরিতে দাম বেশি পড়বে, এবং তাহলে আপনি কি হবে? আন্তর্জাতিক বাজারে আমরা একটা কম্পিটিটিভ জায়গায় যাব। কম্পিটিশনে আমাদের টিকতে অনেক অনেক কঠিন হবে, আমরা টিকতে পারবো না। হ্যাঁ? তো এখন দেখুন, দেশের রফতানি খাতে যে কি অবস্থা, সেটা তো আমরা আগেই একবার বলেছিলাম যে ব্যবসায়িক এ কে আজাদ যখন বলেন ৪০ বছরের ব্যবসায়িক জীবনে রফতানি খাতে ওনারা এরকম সংকট দেখেননি, তখনই আমরা বুঝতে পারি যে রফতানি খাতে কি অবস্থা। আমরা পত্রপত্রিকাতে ক্রমাগত দেখেছি যে অনেক অর্ডার আসেনি, এবং যে সকল অর্ডার আমাদের আগে ছিল সেগুলো একটু, একটু করে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ? এগুলো আমরা ক্যানসেল হয়ে গেছে। এগুলো আমরা পত্রপত্রিকাতে ক্রমাগত দেখে যাচ্ছি। এখনো আপনারা যা কিছু অর্ডার আসছে দেখছেন, সেগুলো কিন্তু গত বছরের কোনো গত ১ বছরের কোনো উদ্বেগের কারণে হয়নি। দেশ এখনো ভরবেগে বা মোমেন্টামের মধ্যে চলছে। এগুলোর অর্ডার এসেছিল ১-২ বছর আগেই, সেগুলোই আমরা এখনো দেখতে পাচ্ছি। আগের সরকারের নীতি ও পদক্ষেপের কারণে সেগুলো এখনো হচ্ছে। তো এবার যদি আমদানির ক্ষেত্রে আসি, বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ২০২৪-২৫ অর্থ বছরে মূলধনী যন্ত্রপাতির আমদানি প্রায় ২০% কমে গেছে। এর ফলে বহু শিল্প কারখানা বন্ধ, হাজার, হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। উৎপাদন বন্ধ, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবং রফতানি আদেশ কমে যাওয়ায় লোকবল ছাঁটাই চলছে তো চলছেই।
এটার মধ্যেই শুরু হলো কি মরার উপর খাড়া ঘায়ের মতো শুল্কের ব্যাপারটা আসলো। দেখুন, চীন আমাদের অর্থনীতির জন্য একটা বড় ক্ষেত্র। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে যে চুক্তি হয়েছে তার মানে করলে দাঁড়ায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চীনের সাথে বাণিজ্য আমাদেরকে আর সম্প্রসারিত করতে দিবে না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া কোনো দেশের সঙ্গে বাংলাদেশ ব্যবসা-বাণিজ্য বা কোনো বিনিয়োগ সংক্রান্ত, আবারও বলছি, কোনো বিনিয়োগ সংক্রান্ত কোনো কার্যক্রম করতে পারবে না। যুক্তরাষ্ট্রের যেসব পণ্যকে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা দেবে তা অন্য কোনো দেশকে দেয়া যাবে না, এবং যে সামরিক পণ্য সামগ্রী আমরা এতদিনে চীন থেকে কিনতাম, এখন থেকে সেটা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে, এবং সেটার ফল আমরা অলরেডি দেখতে শুরু করেছি, তাই না? কয়টা যেন বিমান কেনা হচ্ছে অলরেডি। হ্যাঁ, তো এগুলো যদি আমরা না মানে, যুক্তরাষ্ট্র এই শুল্কের ব্যাপারগুলো যদি আমরা না মানে, তাহলে যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত 20% শুল্কের কথা বলেছে সেটা হয়তো আরো বেড়ে যাবে, বিশেষ করে পোশাক রফতানির ক্ষেত্রে, যা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় সোর্স। আবার এ ধরনের শর্তগুলো মেনে নেওয়া মানে হচ্ছে অন্য দেশের বিনিয়োগকারীদেরও হারানো, তাদেরকে আমরা হারাবো। যুক্তরাষ্ট্র ছাড়া অনেক অনেক বিনিয়োগকারী আমাদের দেশে ছিল, তাই না? আছে, তাদেরকে আমরা হারাবো, এবং আগের চেয়ে বেশি শুল্কে যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানি করতে হবে, এবং ফলশ্রুতিতে আমাদের রপ্তানি পণ্যের দাম বাড়বে। আল্টিমেট রেজাল্ট হলো এতে করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় আমরা হিমশিম খাবো। এর ফলশ্রুতিতে কি হবে? আরো কারখানা বন্ধ হবে, আরো মানুষ চাকরি হারাবে। সাইড লাইনে একটা কথা বলি, বাজারে একটা কথা ঘুরছে যে যেহেতু অন্যান্য দেশের ক্ষেত্রে আমেরিকা শুল্ক বাড়িয়েছে, তাই এই প্রতিযোগিতাটা নাকি বাংলাদেশের জন্য তেমন একটা বিশেষ কিছু হবে না। কিন্তু আমরা এখানে যে জিনিসটা মিস করছি সেটা হলো যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল কেনার যে বাধ্যবাধকতা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা অন্য দেশের ক্ষেত্রে নেই। সেই দেশগুলোর হয় নিজেদের কাঁচামাল আছে, অথবা তারা অন্যান্য দেশ থেকে কাঁচামাল আমদানি করে, কিন্তু আমাদেরকে যুক্তরাষ্ট্র থেকেই কাঁচামাল আমদানি করার বাধ্যবাধকতা আছে, এবং যুক্তরাষ্ট্রের কাঁচামালের দামও বেশি। আর এ জায়গাতেই আমরা শুল্কের দর কষাকষিতে হেরে গেছি। অন্যদিকে দেখুন, ভারতের সাথে আমাদের বৈরী সম্পর্কের কারণে তাদের পোর্ট এখন আমরা ব্যবহার করতে পারবো না, এবং এতে আমাদের আমদানি রপ্তানির ট্রান্সপোর্ট খরচ অনেক বেড়ে যাবে। সুতরাং এই সবকিছুই আমাদের পণ্যের দাম বাড়াবে, এবং প্রতিযোগিতাটা আমাদের জন্য বিশ্ববাজারে অনেক অনেক কঠিন হয়ে যাবে। এই যে নন ডিসক্লোজার চুক্তির কথা আমরা শুনছি, এটা একটা জায়গা ছিল যেখানে এই সরকার দর কষাকষি করে শুল্ক আরো কমাতে পারত। এই মরণঘাতী চুক্তি এখনই সই না করতে পারত, এবং এই মরণঘাতী চুক্তির অনেক কিছুতে রাজি না হতে পারত, কিন্তু তারা সেটাও করতে পারেনি বা চায়নি বা ব্যর্থ হয়েছে। এবং সোজা কথায় বলতে গেলে দেশের অর্থনীতিকে তো শেষ করে তারা দিলই, সাথে সাথে আমাদের সার্বভৌমত্বকেও তারা হুমকির মুখে ফেলে দিল। বণিক বার্তার এই খবরটা দেখুন, 2024 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, মানে 6 মাসে, গত 6 মাসে 21 লাখ মানুষ চাকরি হারিয়েছে, এবং তার মধ্যে 18 লাখ নারী। নারী উন্নয়নের যে বলটা রোল করতে শুরু করেছিল, যে বলটা চলতে শুরু করেছিল বাংলাদেশে, ডক্টর ইউনূস সেটা হাতে ধরে গলা টিপে মেরে ফেলেছেন। হ্যাঁ, অন্যদিকে প্রতিটা পরিবারে আমরা যদি অন অ্যান অ্যাভারেজ 5 জন করে সদস্যের কথা চিন্তা করি, তাহলে কতগুলো মানুষের জীবনে আঘাত এসেছে জানেন? 1,05,00,000। এই সংখ্যার মধ্যে একটা বিরাট সংখ্যা হলো বাচ্চা। ঠিক আছে? এটা কিন্তু প্রথম 6 মাসের হিসাব। পরে 6 মাসে কি এটা দ্বিগুণ হয়ে গেছে? এগুলো আমরা আরো পরে জানতে পারবো। ঠিক আছে? শুধুমাত্র গত 1 মাসে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। নিম্ন আয়ের মানুষেরা দিনে একবেলা ভাত খাচ্ছেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দীর্ঘ সময় ধরে ঊর্ধ্বগতি। মধ্যবিত্তের একমাত্র অবলম্বন সঞ্চয়পত্র, তারা তা ভেঙে সংসার চালাচ্ছেন। কিন্তু উনি নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন 2টি কারণে: দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়ন, তাই না? অথচ কি অদ্ভুত, দেখুন, উনি এই দুটো জিনিসই শেষ করে দিলেন। হ্যাঁ, যে জায়গাগুলোতে আমরা অনেক চড়াই উতরাই করে পার হয়েছিলাম, সেই জায়গাগুলোই উনি গলা টিপে শেষ করে দিলেন। হ্যাঁ, তবে এত অশান্তির মধ্যেও কিছু আনন্দের খবর আছে, তাই না? লাল জিনিসগুলো পড়ছেন, লাল রেখাগুলো। ডক্টর ইউনূস ক্ষমতায় এসে এই 1 বছরে নিজের আখেরটা
ভালোভাবে গুছিয়ে নিয়েছেন। আপনারা সবাই এগুলো বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জেনেছেন, সরকারি গ্যাজেট প্রকাশের মাধ্যমে জেনেছেন। হ্যাঁ? তো দেশের অর্থনীতির অবস্থা আসলে খুবই খারাপ। মানে আমি শুধুমাত্র বিশেষ কয়েকটি জায়গা নিয়েই কথা বললাম। ধরেন ভারতের সাথে ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে আমাদের প্রতিদিন কত লস হচ্ছে, শেয়ার বাজারে আসলে কি হচ্ছে, ব্যাংক খাতগুলো কেন ইসলামিক শক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কেন ক্ষমতায় আসার পরপরই বলেছিল টাকা ছাপা হবে না, তারপরে প্রচুর পরিমাণে টাকা ছাপানো হলো। কেন এত অর্থনৈতিক সংকটের মধ্যেও শুধুমাত্র মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলবে বলে বঙ্গবন্ধুর ছবিওয়ালার টাকা বাতিল করে নতুন টাকা ছাপানো হলো। এসব অনেক কিছুই গত ১ বছরে অনেক সংকট তৈরি হয়েছে। যা আলোচনা করতে গেলে আমাদের অনেক সময়ের প্রয়োজন, আরো ২-৩টা সিরিজ করতে হবে। তবে অনেকে এসব নিয়ে আলোচনা করছেন। আপনারা একটু দেখে নেবেন, আমরাও ভবিষ্যতে আলোচনা করব। হ্যাঁ? স্লাইডটা আমাদের এক বন্ধু বানিয়েছে। ১ বছর। বড়, বড় ঘোষণার ১ বছর, একতরফা সিদ্ধান্তের ১ বছর, আর রাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্লিখনের ১ বছর। অন্তর্বর্তীকালীন সরকারের ১ বছর পরে আমাদের সামনে প্রশ্নটা কেবল অর্থনীতির নয়, প্রশ্নটা হলো এই সরকার কি সত্যি দেশ চালাতে চায়? নাকি সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশের ইতিহাসটাকে মুছে দিয়ে দেশটাকে একেবারে শেষ করে দিতে চায়? কিন্তু বঙ্গবন্ধুর বাংলায়, শেখ মুজিবের বাংলায় সেটা কি করা সম্ভব? ১৫ই অগস্ট জাতির পিতা এবং তার পরিবারকে সমূলে শেষ করে দেবার চেষ্টা চালানো হয়েছিল। বেঁচে গিয়েছিলেন শেখ রেহানা এবং শেখ হাসিনা। সেই অগাস্ট মাসেই শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সেই অগাস্ট মাসেই দেশ আবার এক অন্ধকারে ঢুকে যাচ্ছে। হ্যাঁ? কিন্তু আমাদের ধমনীতে বইছে বঙ্গবন্ধুর রক্ত। চলুন এই ১৫ই অগাস্টে আবার আমরা শপথ করি, শোক হোক শক্তি। এই দেশকে আমরা কালো থাবা থেকে মুক্ত করে ছাড়বই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা।